বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা ও সমসাময়িক মাধ্যমে বিশ্ব সাহিত্যকে মানুষের সামনে তুলে ধরার ইচ্ছে আমাদের এই প্রচেষ্টার প্রথম এবং প্রধান কারণ। গল্পের গুরু অডিও টেলসের বিভিন্ন প্রয়াস শ্রোতাদের ভালো লাগবে এই বিষয়ে আমরা সর্বদাই সচেতনশীল। মনোযোগী শ্রোতা যদি অভিব্যক্তি স্বরূপ তাদের ভালো লাগা অন্যদের সাথেও ভাগ করে নেন ও চ্যানেলটির সাথে থাকেন, তাহলে আমাদেরও উৎসাহ চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমাদের আজকের গল্পটির নাম নীলকুঠির সেই সন্ধ্যা। লেখক শ্রী সম্মানচানন্দ। লেখক পাঠক মহলে অতি সুপরিচিত তার বিখ্যাত বই নাস্তিক পণ্ডিতের ভিটা এই বইটির সুবাদে। আজকের গল্পটি আশ্চর্য একটি অভিজ্ঞতার কথা বলে। লৌকিক অলৌকিকের ধাঁধা পেরিয়ে আমরা মাঝে মাঝেই এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হই যাকে প্রায় ব্যাখ্যাহীনই বলা চলে। এমনই একটি গল্প আজ আপনাদের জন্য গল্পের গুরু অডিও টেলসের পক্ষ থেকে। গল্পটি শোনার সাথে সাথে ব্যাখ্যা খোঁজার চেষ্টা আপনারাও করুন। যদি খুঁজে পান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আসুন শুরু করা যাক আজকের গল্প নীলকুঠির সেই সন্ধ্যা। এসএসসিতে কোয়ালিফাই করে শেষে এত দূরের একটা গ্রামের স্কুলে যে চাকরি করতে আসতে হবে ভাবিনি। স্কুলের পাশ দিয়ে বয়ে যাচ্ছে কাজলা নদী। সেই নদীর বাঁধের উপর স্কুল বাড়ি। চারিপাশে অনেকগুলো বড় বড় কৃষ্ণচূড়া আর অর্জুন গাছ। কাছে দূরে যে গ্রামগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেসব অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে আসে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছাত্রছাত্রীদের অনুপাতে বেশ কম। দারিদ্র আর কঠিন সব পরিস্থিতির মোকাবিলা করে তবু আমরা কজন স্যার আর দিদিমণি কোনো রকমে পড়ানোর কাজটা চালিয়ে যাচ্ছি। এখান থেকে কলকাতা বহু দূর। গ্রামেরই একটা বাড়ি ভাড়া নিয়ে আমি থাকি। সাইকেলে করে স্কুলে যাতায়াত করি রোজ। কবে যে পুজোর ছুটি পড়বে আর কলকাতার বাড়ি ফিরব এইসব ৭-৫ ভাবছিলাম সেদিন ক্লাসের ফাঁকে টিচার্স রুমের এক কোণে বসে। বিকেল হয়ে আসছে। শ্রাবণ মাসের মেঘলা আকাশ জানলার এদিকে থমকে আছে। কাল সারা রাত, আজ সারাদিন বৃষ্টি হয়ে এখন একটু বিরাম দিয়েছে। তবু আকাশের অবস্থা ভালো নয়, যেন যে কোনো মুহূর্তেই আবার অঝোর ধারায় বৃষ্টি নামবে। অজিতবাবু ধীর পায়ে ঘরে ঢুকলেন। অজিতবাবু আমাদের টিচার ইনচার্জ। বললাম, ও অজিতবাবু, লাস্ট পিরিয়ডে আজ কি আর পিটি হবে? আকাশের অবস্থা ভালো নয় সৌমাভ, তোমারই তো ক্লাস, দেখো কি করবে। ছেড়ে দেবে ছেলে মেয়েদের? ওদের তো আবার অনেকটা পথ হেঁটে বাড়ি ফিরতে হয়। বৃষ্টি এলেই মুশকিল। ছেড়ে দিতে পারো যদি চাও। তাহলে আজ ছুটিয়ে দিয়ে দেওয়া যাক, কি বলেন? আমাদেরও তো সব ফিরতে হবে। কিছুক্ষণের মধ্যেই ঢং ঢং করে ঘন্টা বেজে স্কুল ছুটি হয়ে গেল। আমিও ব্যাগটা গুছিয়ে গেটের পাশে রাখা সাইকেল বের করে এনে রওনা হয়ে গেলাম। নদীর বাঁধ থেকে নেমে কিছুটা পথ লাল মোরাম ছড়ানো রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে সবে মোল্লাহাটির ৫ পীরের ঈদগার কাছে এসেছি। চড়বড় চড়বড় করে বৃষ্টি এসে গেল। তারই সঙ্গে পাগল করা বর্ষার উথাল পাতাল বাতাস। ছাতা বাতাসের বেগে উল্টে যাচ্ছে, এমন অবস্থা। মাথার ছাতা ধরবো না সাইকেল চালাবো, কি যে করি। এদিকে আবার সেলফোনটাও ভিজে একসা।
মসজিদ পেরোলেই এখানে একটা অত্যন্ত প্রাচীন আম বাগান আছে, অনেকখানি জায়গা জুড়ে। বড় বড় গাছ অসংখ্য আঁকাবাঁকা ডালপালা মেলে সমস্ত স্থানটিকে একেবারে অন্ধকার করে রেখেছে। বৃষ্টির মধ্যে সাইকেলও ঠিকঠাক চালানো যায় না। আমাকে যেতেও হবে আরও অনেকটা পথ। কী করি, অগত্যা আমবাগানেই আশ্রয় নেওয়াটাই মনস্থ করলাম। আমবাগানে ঝড়ার বৃষ্টির তুমুল তাণ্ডব একটু বাদেই শুরু হলো। ভেজা বাতাস সেই দৈত্যের মতো গাছগুলোর উপরের দিকের ডালপালাগুলোকেও ভীষণভাবে দুলিয়ে দিয়ে যাচ্ছে। পাতার ফাঁক দিয়ে হঠাৎ হঠাৎ বিদ্যুতের রেখা দেখা দিচ্ছে কিছুক্ষণ বাদে বাদেই। চোখ ঝলসে যাচ্ছে সেই আলোয়। 10 দিক যেন ভরিয়ে দিয়ে নিভে যাচ্ছে হঠাৎ হঠাৎ। আর তারপরেই কড়কড় করাত করে বাজ পড়ার আওয়াজ। জামা কাপড় সব ভিজে চুপসে গেছে আমার। চারপাশের অন্ধকারটাও ঘুরঘুরতি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, দিনের বেলা রোজ আমবাগানটা সাইকেল করে পার হয়ে যাই। শুকনো খটখটে সেই আমবাগানের রূপ আর আজকের এই ঝড় বাদলের সন্ধেবেলার আমবাগানের যে চেহারা, কত আলাদা। সকাল 10টার দিকে এখানে গাছগুলো বড় বড় ছায়া নিয়ে স্থির হয়ে থাকে। বাগানটা অবশ্য জনহীন, তবে একেবারে জনহীন বলি কি করে। এই জায়গাটা পার হয়ে যাবার সময় রুচি দেখি উলুঝুলু ছিঁড়া জামা কাপড় পরা উস্কো খুস্কো চেহারার একটা লোক বেতের ঝুড়িতে শুকনো আম পাতা কুড়োচ্ছে আর বিড়বিড় করে কি যেন বকছে। লোকটার মাথার চুলে আর দাড়ির জঙ্গলে জট পড়েছে। অত শুকনো আম পাতা দিয়ে কি করবে লোকটা? সাইকেল চালাতে চালাতে ওর দিকে তাকালেই কেন জানি রোজ সাইকেলের চেনটা পড়ে যায় আমার। কিন্তু এখন এখানে এই বৃষ্টি বাদলের মধ্যে দাঁড়িয়ে থাকলে ভিজে জবজবে হয়ে যাব তা তো বটেই, তার উপর মাথায় গাছের ডালও ভেঙে পড়তে পারে। কাছাকাছি অন্য কোথাও গিয়ে আশ্রয় নেওয়ার কথা ভাবতেই হঠাৎ একটা কথা আমার মনে পড়ে গেল। আমার বাড়িওয়ালা অবিনাশবাবু গল্প করতে করতে একদিন বলেছিলেন, এই বিস্তীর্ণ আমবাগানটার পিছনে একটা খুব পুরনো বাড়ি আছে। এসব অঞ্চলে 150 বছরেরও আগে নীল চাষ হতো। পরিত্যক্ত বাড়িটা সেই সময়কার নীলকুঠি। এখন ভেঙে চুরে জঙ্গল হয়ে গিয়েছে বটে। অবিনাশবাবু আর তার কয়েকজন বন্ধু নাকি শীতের সময় একবার পিকনিক করতে সেখানে এসেছিলেন। দি আইডিয়া, এভাবে বেমালুম ভিজে না গিয়ে আমবাগানের পিছনের সেই বাড়িটায় আশ্রয় নেওয়াই তো যুক্তিযুক্ত। এ আমতলা থেকে সে আমতলায় সাইকেল পাশে পাশে হাঁটিয়ে নিয়ে গিয়ে কিছুক্ষণ খুঁজতেই বড় বড় গাছের পেছনে কিছুটা ফাঁকা জায়গা, একটা টানা বারান্দাযুক্ত ভাঙা বাড়ি আমার চোখে পড়ল। এটাই তবে সেই মোল্লাহাটির নীলকুঠি? কোনো রকমে সাইকেলটাকে হেঁচড়ে টেনে বারান্দায় তুললাম। সেলফোনে সময় দেখলাম, 5টার কাছাকাছি। না, টাওয়ার নেই। চারিদিকে সন্ধ্যার অন্ধকারের সঙ্গে বাদলের ছায়া নেমে এসেছে। সেই আবছায়ের মধ্যে সরু সরু ইটের তৈরি ভাঙাচোরা কবেকার প্রকাণ্ড কুঠি বাড়িটা দানবের মতো হাত পা ছড়িয়ে যেন শুয়ে আছে। বারান্দার ছাদ ভেঙে নিচের দিকে নেমে এসেছে। বুনো লতা পাতার জঙ্গল যেখানে সেখানে গজিয়ে উঠে যেন পুরো বাড়িটাকে গ্রাস করে ফেলেছে। জানালার পাল্লাগুলোও আধভাঙা। তার কোনোটায় ভেতর থেকে দেখা যায় ঘরময় আগাছার জঙ্গল। কোনো ঘরের দরজা একেবারে তালাবন্ধ, তালায় জং ধরেছে বহুদিন হলো। বাড়িটা ব্রিটিশদের হাতে তৈরি। মোটা মোটা থাম আর ছাদের গঠন দেখলেই সেটা বোঝা যায়। খুব যত্ন করেই বানানো, তাই এত বছর পরেও সেটা টিকে রয়েছে। আমি সেই আধো অন্ধকারের ভেতর বারান্দা দিয়ে হেঁটে বেড়াতে লাগলাম। এক জায়গায় দেখলাম দুটো বেশ উঁচু থামের উপর একটা লম্বা বাক্সের মধ্যে খোপ খোপ কাটা। একটু চিন্তা করতেই বুঝতে পারলাম পায়রার বাসা। সে আমলে পায়রার পায়ে বেঁধে চিঠি পাঠানোর রেওয়াজ ছিল। এই কুঠি বাড়ি থেকে অন্য কুঠি বাড়িতে গোপন চিঠি নিয়ে পায়রারা উড়ে যেত। পায়রা ডাক।
এখন এই পায়রার খোপগুলো শূন্য, অপরিষ্কৃত, একটা পায়রাও নেই। আরেক জায়গায় দেখলাম সিমেন্টের তৈরি সারি সারি প্রকাণ্ড সব পাকা চৌবাচ্চা। এগুলোতে নিশ্চিত নীল ভেজানো হতো। চড়া সুদে ধার বা দাদন দিতে বাধ্য করা হতো কৃষকদের। তাদের ধান চাষের জমিতে জোর করে নীল চাষ করতে বাধ্য করত সাহেবরা চাবুকের জোরে। সেই নীল গাছের পাতা গেজিয়ে এক ধরনের তরল বের করে এনে সেই সব চৌবাচ্চায় দুর্গন্ধযুক্ত আধ গলা জলে দাঁড়িয়ে বাঁশ দিয়ে পেটাতে থাকতো মজুর, শ্রমিক, চাষিরা। চৌবাচ্চার পাড়ে চাবুক হাতে পাহারা দিত নীলকর সাহেব আর তার দেওয়ান আর সাঙ্গপাঙ্গের দল। চৌবাচ্চার তলায় জমা হতো নীল রঙের তলানি। সে নীল শুকোনোর পর প্যাকেট বন্দি হয়ে জাহাজে চেপে পৌঁছে যেত ইটালি, ফ্রান্স আর ব্রিটেনও। ইতিহাসের বইতে পড়া কথাগুলো বর্ষার বাতাসের সঙ্গে মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল। আমাদের দেশের নীল চাষিরা এত কষ্ট করে বছর ঘুরলে বাজার দামের 2.5% মাত্র দাম পেত সাহেবদের কাছ থেকে। তাদের জমি জমা ভূসম্পত্তি সব যেত নীলের চাষে। চড়া সুদে নেওয়া নীলকুঠির ধার শোধ হতো না সারা জীবনেও। অত্যাচারে অত্যাচারে জর্জরিত চাষি যন্ত্রণায় নীল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ত অকালে। সেই ধুলোমলিন বারান্দায় পায়ে পায়ে হাঁটছি। বৃষ্টিটা একবার কমছে, আবার তেড়ে আসছে। আকাশের একদিক কালি লেপা অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। টানা বারান্দাটা নির্জন, কত ইতিহাসের নীরব সাক্ষী। কিন্তু আমার মুশকিল হলো, এরকম নির্জন জায়গায় একবার এলে কিছুক্ষণ পরেই আর এই নৈশব্দটা সহ্য করতে পারি না। খুব জোরে ঢিল ছুটতে ইচ্ছে হয়, নয়তো জোরে চেঁচাতে ইচ্ছা হয়। মোট কথা, যেভাবেই হোক এই চুপচাপ ভাবটাকে ভেঙে দিতে চাই আমি। এখানেও অমন মনে হতে লাগলো। বারান্দাটা দিয়ে কিছু দূর যাওয়ার পরেই সেই বাই আমার চাপল। 2 হাতের তালু মুখের দুপাশে চোঁয়ার মতন করে টারজানের কায়দায় ডাক দিতে লাগলাম, হো হো। ডাক দিয়ে শেষ করা মাত্রই কোথা থেকে একটা কুকুর আমাকে হিংস্রভাবে ধমকে ডেকে উঠল। অন্ধকারের মধ্যে ধরফর করে কতগুলো পাখি যেন উড়ে চলে গেল। আমি চমকে চুপ মেরে গেলাম। কুকুরটা ঘৌ ঘৌ করে ডাকছে এখনো। হঠাৎ স্পষ্ট শুনলাম যে কে একজন তীব্রভাবে শীষ দিল, আর অমনি কুকুরের ডাকটাও থেমে গেল। আশ্চর্য, কুকুর এখানে কোত্থেকে আসবে? আর যদি আসেও, আমার মতোই ঝড় বৃষ্টির তাড়া খেয়ে এই জঙ্গলে বাড়িতে যদি আশ্রয় নেয়ও, তাহলেও ওরকম শীষ দিল কে? স্পষ্ট শুনলাম যেন, নাকি স্রেফ বাতাসের শোষ শব্দ? হবেও বা। কুকুরটা কোথায় আশ্রয় নিয়েছে একবার দেখি তো। খেয়ালের বশে বারান্দা দিয়ে এগোতে লাগলাম। অনেক ঘুরেও কুকুরটাকে কিন্তু দেখতে পেলাম না। মাঝে মাঝে শুধু বারান্দার ছাদের দিক থেকে ঝটপট ঝটপট করে কালো কালো কি পাখি উড়ে যেতে লাগলো আবার। না, বৃষ্টিটা থামলেই এখান থেকে চলে যাব, ভাল লাগছে না। জলা জংলা থেকে কি একটা তিতকুটে গন্ধ বাতাসে ধেয়ে আসছে। বৃষ্টি ধরারও নাম নেই, ঝরছে তো ঝরছেই, বিরক্তিকর। যেখানটায় দাঁড়িয়ে আছি বারান্দার সেই জায়গাটার একটা জানলার কাচের সার্সি আধার হয়ে রয়েছে। অগত্যা আমি সেই জানলায় পিঠ দিয়ে বৃষ্টি দেখতে লাগলাম। ঘণ্টাখানেক এভাবেই কেটে গেল। হঠাৎ সুরেলা কতগুলো আওয়াজে বেশ চমকে উঠলাম। কি যেন শুনছি, বুঝতেই পারছি না ঝড় বৃষ্টির মধ্যে। ভালো করে কান খাড়া করে বুঝবার চেষ্টা করতেই পা থেকে মাথা অবধি বিদ্যুৎ শিহরণ খেলে গেল আমার। পিয়ানোর গম গমে সুর, কতগুলো মানুষের তালে তালে পা ফেলবার আওয়াজ, আর একদল নারী পুরুষের সম্মিলিত হাসির হররা। এসব কি হচ্ছে এখানে? কোথায় হচ্ছে?
মনে হলো ঠিক আমারই পেছন জানলার ওপাশের ঘরের ভেতরে কারা যেন নাচছে, গাইছে, ফুর্তি করছে। চট করে মাথাটা জানলার দিকে ঘুরিয়ে কি হচ্ছে দেখতে যেতেই সেই সুরটা, সেই শব্দ, সেই হাসির আওয়াজ এক লহমায় নিশ্চুপ হয়ে গেল। কোথাও কিচ্ছু নেই। অন্ধকার কাঁচের সারসির সামনে বারান্দার এধারে বৃষ্টি পড়ছে, আর কিছুই নেই। এই জায়গা ভালো নয়। এসব কি শুনছি না কল্পনা করছি কে জানে। ধুস, এখানে আসাই আমার ভুল হয়েছে। আমি দ্রুত পায়ে বারান্দার উপর দিয়ে হাঁটতে লাগলাম। অন্ধকার আরো গাঢ় হচ্ছে, সন্ধে পেরিয়ে যাচ্ছে, আর এখানে থাকার কোনো মানেই হয় না। ভিজলে ভিজবো। মরিয়া হয়ে সাইকেলটা তুলে নিয়ে বারান্দা থেকে নামতে লাগলাম। আর তখনই সাইকেলের বেল আর হ্যান্ডেলের উপর থেকে কোথা থেকে যেন আলো এসে চকচকিয়ে উঠল। অদ্ভুত আলো এখানে। ভালো করে লক্ষ্য করলাম, দেওয়ালের উপর গাঁথা বন্ধ জানলার একটা ছিদ্র দিয়ে চোরা একটা আলোর রেখা সাইকেলের হ্যান্ডেলের উপর এসে পড়েছে। কি ব্যাপার? আমি আর কৌতূহল ধরে রাখতে পারলাম না। সাইকেল ছেড়ে সন্মোহিতের মতো বন্ধ জানলাটার দিকে এগিয়ে গেলাম। ভয়ে ভয়ে জানলার ফুটোটাতে চোখ রেখেই দেখলাম অস্পষ্ট একটা আলোর আভা ঘরটার মধ্যে। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ ওইভাবে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখ সয়ে এলো। দেখলাম জল কাদা মাখা মেঝের উপরে রক্তাক্ত দেহে পড়ে রয়েছে একটা লোক। তার সামনে প্রকাণ্ড শরীর একটা ধূর্ত চেহারার মানুষ দাঁড়িয়ে রয়েছে। বেশবাস অন্ধকারে স্পষ্ট নয়, কিন্তু গায়ের রং পাকা গমের মতো লালচে সাদা। ঠোঁটে জ্বলন্ত চুরুট, আর তার আস্তিনে গোটানো হাতে একটা চাবুক ঝলসাচ্ছে। কি যেন নেশায় বুঁদ হয়ে নিজের কথা সমস্ত ভুলে গিয়ে আমি লোকটাকে অবাক হয়ে দেখতে লাগলাম। চাবুক হাতে লোকটা কর্কশ স্বরে চেঁচিয়ে উঠল, এ কোনো শেষবারের মতো বলিতেছি, ঠিক করিয়া বলো, তোমার জমিতে নীল বুনবে কি না? মাটির উপর পড়ে থাকা মানুষটা কোঁকিয়ে উঠল। তার কান্না ভেজা গলা শুনতে পেলাম, আমাকে আমাকে আর মেরোনি সাহেব। জমিন যা ছিল সবই তো তোমাদের দিয়ে দিছি। এই এক কটা মাত্র জমিন বাকি আছে। এ চলে গেলে সোমবৎসরের ছেলেপুলি লয়ে না খেতে দিবে মরিব যে। ও সাহেব, তুমি আমার মা বাপ, এ জমিনটা ছেড়ে দাও সাহেব। এই বলে লোকটা উঠে এলো। সাহেবের পায়ের উপর উপুর হয়ে পড়ে কাঁদতে লাগলো। বড় করুণ সেই আর্তনাদ। বুট দিয়ে রক্তাক্ত শরীরটাকে দূরে ঠেলে দিয়ে চাবুক চালাতে চালাতে বিচিত্র ওই ভয়ানক মুখভঙ্গি করে সাহেবটা আবার চেঁচিয়ে উঠল, মা বাপ, স্টপ অল দিস ন্যাগিং পিটিশন। আমি থমাস হাডসন। আমার ভয়ে সমস্ত ডিস্ট্রিক্ট থরথর করে কাঁপে। জমিন না দিলে চাবুক চলবে। এই চুনের গুদামে আরো একটা ডেড বডি পড়িয়া থাকিবে। তোমার ডেড বডি আমি কুত্তা দিয়ে খাওয়াইব। ইউ ব্লাডি সোয়াইন। মেঝের উপর পড়ে থাকা অসহায় মানুষটাকে প্রচণ্ড একটা লাথি কষালো সাহেবটা। আর অমনি মাটির উপর গড়িয়ে পড়ে লোকটার মাথা, মুখ আমার দিকে ঘুরে পড়তেই আমি চমকে উঠলাম। এ কি? এ যে দিনের বেলায় দেখা আমবাগানের পাতা কুড়োনোর সেই পাগল। আমি আর সহ্য করতে পারলাম না। জানালা ছেড়ে ভীষণ ভয়ে আর্তনাদ করে দৌড়ে পালাতে লাগলাম। সাইকেলটার কথা মনেই রইল না। মাথার উপর কালো কালো অসংখ্য পাখি ফর ফর শব্দ করে উড়ে যেতে লাগলো। বারান্দা থেকে নেমে উঠোন পেরোতেই প্রচণ্ড শব্দে একটা বাজ পড়ল। নীল বিদ্যুতের উদ্ভাসে এক লহমায় আলো হয়ে যেতেই দেখলাম আমি একটা কুয়োর সামনে দাঁড়িয়ে আছি, আর মাথার উপর ফাঁসি কাঠ থেকে একটা ফাঁসির দড়ি অল্প অল্প দুলছে। চিৎকার করে ফিরতে যাব,
এমন সময় সেই কুয়োর ভেতর থেকে কতগুলো দলা পাকানো মানুষ যন্ত্রণায় গোঙাতে গোঙাতে আমার দিকে উঠে আসতে লাগলো। কারুর হাত নেই, কারুর মাথা চটকে গিয়েছে, কারুর পেট থেকে নাড়ি ফুড়ি অন্ত্রতন্ত্র গলে গলে পড়ছে, কারুর চোখ ঠেলে বেরিয়ে আসতে চাইছে, আবার কারুর গলায় শক্ত দড়ির ফাঁস গেঁথে গিয়েছে। আরেকটা মরণান্তিক চিৎকার দিয়ে শরীরের সমস্ত শক্তি একত্র করে আমি বিপরীত দিকে ছুটতে লাগলাম। আমার মাথার উপর কালো পাখিগুলো গোল হয়ে পাক খাচ্ছে। উঠোন থেকে আমবাগানে বেরিয়ে আসবার মুখে আবার একটা বাজ ঝলসালো। বিদ্যুতের আলোয় শিহরিত হয়ে দেখলাম মাথার উপর সেই পায়রার ঘর। এখন তার খোপগুলো নীল কালো পায়রায় ভর্তি, তাদের পায়ের সঙ্গে চিঠির খাম বাঁধা। পাখিগুলো গলা ফুলিয়ে এক টানা আওয়াজ করে চলেছে। পরের দিন সকালে আমবাগানের ভেতরে আমাকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। সাইকেলটা পড়েছিল নীলকুঠির বারান্দার নিচে। কি হয়েছিল আমার, কি দেখেছিলাম আমি সেই রাত্রে, কাউকেই কোনো দিন বলতে পারিনি, আর বললেও কেউ বিশ্বাস করবে না।